মৃত্যুর আগে শেষ ইচ্ছা কি বলো? মেয়েটি ভীরু চাহনিতে নেত্রপল্লব মেলে ধরল সামনে বসে থাকা লোকটির দিকে। তার দুহাত বাগানের ভিতরে সুপারি গাছের সাথে পিছমোড়া করে বাঁধা। সে ভয়ার্ত স্বরে জিজ্ঞেস করল, আমাকে মারবেন কেন? কি অপরাধ আমার? এই বাড়িতে অফিসে কেউ প্রবেশ করলে তার গদ্দার নেওয়া হয়, এটাই তার অপরাধ, বুঝলি সেমরে? ও বুঝলাম, আমার মরণ কেউই ঠেকাতে পারবে না। মানে খোলাসা করো। বলছি আমার মরণ হবেই আজ। এক মরণের দৌড়ানি খেয়ে বাঁচার জন্য এখানে লুকালাম। এখন তো দেখি আজরাইল আমার আগে এখানে এসে হাজির। কাহিনী বাদ দে, আজরাইলরা এখানে এমনিতেই থাকে। চন্দ্রবাজার মুখ দেখলি জান কবজ করে ফেলে। তোর কোনো খাইশ আছে কিনা সেটা বল। আছে। এই বাড়িটি একবার ঘুরে ঘুরে দেখা। এত সুন্দর বাড়ি আমি এই প্রথম দেখলাম। নিরীহ সুরে বলল মেয়েটি। লোকটি অনুসন্ধিৎসুদ নজরে চাইল মেয়েটির দিকে। এত সুন্দর বাড়িটার কি নাম চাচা? মায়ামোহন। মেয়েটি কিছু বলার আগেই ডাক পড়ে লোকটির। হেরে গলায় কোনো পুরুষালী গলার আওয়াজ ভেসে এলো রুস্তম বলে। এই সেমরি, আমি আসতেছি, চুপচাপ বসে থাক কইলাম। রুস্তম আপনার নাম? কে ডাকলো আপনাকে? অমন বাঘের মতো গলার আওয়াজ। তুই চিনবি? ডাকছে গেটের পাহারাদার হারিস পলোয়ান। জল্লাদ রুস্তম আমি, সবাইকে জবাহ করি। মেয়েটি আহত কেঁপে উঠল, মনে মনে বলল, মাগো, এ কোন মৃত্যুপুরীতে চলে এলাম বাঁচতে গিয়ে। আমাকে বাঁচানোর কি কেউই নেই এই নিষ্ঠুর পৃথিবীতে? রুস্তম চলে গেল সামনের দিকে। তার কাজ শেষ করে মায়ামহলের এক রুমের দরজায় গিয়ে দাঁড়ালো। রুস্তম, এত সময় কোথায় ছিলে? বিশাল রুমের এক কোণে দোলনায় দুলতে দুলতে জানতে চাইল আঞ্জুমানারা। নিচু মাথায় রুস্তম বলল, বেগম সাহেবা ওদিকে কাজ পড়ে গেল বলে। কি কাজ এই অবেলায়? বেগম সাহেবা, একটা মেয়ে ঢুকে পড়েছে মহলের অন্দরে, তাই বিলম্ব হয়েছে এদিকে আসতে। আঞ্জুমানারা গরম চোখে তাকায় রুস্তমের দিকে। কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল, কি বলিস তুই? তাও কোন মেয়ে? বয়স কেন হবে? অল্প বয়সে বালিকা মেয়ে। মায়ামহলে এই প্রথম কোনো অচেনা মেয়ে ঢুকে পড়লো। তাই বলে এত কচি একটা মেয়ের প্রাণ চলে যাবে মহলের নিয়মের করাতালে পড়ে? দরদে সুরে বলল আঞ্জুমানারা। এটাই যে এই মহলের চিরাচরিত নিয়ম বেগম সাহেবা। দ্বিতীয় বউ দেখেছে মেয়েটিকে? বা কেউ জানে? না, কেউ দেখেনি, কেউ জানে না। আমি দেখেছি, আমিই ধরেছি। মহলের মূল ফটক দিয়ে প্রবেশ করেছে মেয়েটি, না পাশের ফটক দিয়ে? প্রহরীরা কোথায় ছিল? পাশে পটক দিয়ে প্রবেশ করেছে বেগম সাহেবা। প্রহরী ছিল, কিন্তু সে জীবন ছিল তখন। সেখানেই বালিকাটি ফুট করে ছুরি পাখির মতো ঢুকে পড়লো। ওকে মারার আগে চুপি চুপি একবার আমাকে দেখিয়ে নে। কেন জানি মেয়েটাকে দেখতে খুব ইচ্ছে করতেছে। ছোটবাবু কি অবস্থা আছে খবর নিয়ে আগে, নয়তো সে মেয়ে আগে আমার গলা কাঁদবে। ও তো একটু অসুস্থ, উঠবে না, তাও দেখে নে। রুস্তম গিয়ে ছোটবাবুকে দেখে নেয়। তারপর চুপি চুপি মেয়েটির কাছে যায়। মেয়েটির হাতের বাঁধন খুলে দেয়। মেয়েটি খাবড়ে ওঠে, আঁতকে উঠে ভাবে, এই বুঝি তার প্রাণ পাখি উড়ে যাবে দেহ নামক খাঁচা থেকে। সে বসা থেকে উঠে দাঁড়ায়, দুই হাত সামনের দিকে লম্বা করে ধরে ঝাঁকুনি দেয়। মনে মনে আল্লাহকে স্মরণ করছে। মেয়েটির হাত ধরে রুস্তম বলে, এদিকে আসো। কই নিচ্ছেন? পুরা মহল দেখাতে? না, পুরমোহন দেখা চারটিখানি কথা নয় চেমরি। কেউ তোমাকে হাঁটা চলার দেখতে পেলেই দরে জায়গা মতো ফেলে দেবে। মেয়েটি মনে মনে উচ্চারণ করে, কি আজব! বাড়ির নামের শুরুতেই মায়া শব্দটি, অথচ এদের কাণ্ডকীর্তি সব নির্দয় নিষ্ঠুরের মতো। কাহিনীটা কি? তারপর মুখ তুলে রোস্তমকে বলল, আচ্ছা থাক, তাহলে দেখতে হবে না। কেন, হাউস ফিটে গেল চেমরি? মেয়েটি উপর নিচে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মহলের কর্ত্রী আঞ্জুমান আরার নিকট মেয়েটিকে নিয়ে যাওয়া হলো। সে তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটির দিকে আপাদমস্তক চাইল। পিঠের উপর মমতার স্পর্শ দিলেন। জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আমার নাম মায়া। মায়া? কে রাখলো এই নাম? আমার আম্মাই রাখছে। ফ্যাকাশে হয়ে আসা তীর তীর করে কাপা ঠোঁটে বলল মেয়েটি। আঞ্জুমানারা করুণ হাসি হেসে বলল,
এই মহলের নাম মায়া মহল। এই মহলে এসে পড়ল ফুলের মতো ফুটফুটে এক মায়া। কি মিষ্টি দেখতে মেয়েটি, কিন্তু এখানে দয়া মায়ার কোনো বালাই নেই, ঘটে তার উল্টোটা। বেগম সাহেবা, ওর সাথে আলাপ শেষ করে নেন। আঞ্জুমান অতীতে ডুবে যাচ্ছে বুঝতে পেরে রুস্তম থামিয়ে দিতেই উক্ত বাক্যটি আওড়ালো। রুস্তম, এই মেয়েটি আজ রাতে বেঁচে থাকুক অন্তত, আমি ওর সাথে কিছু কথা বলবো। কি বলছেন বেগম সাহেবা? যদি রুস্তমের মুখের কথা কেড়ে নিল আঞ্জুমানারা। চাপা স্বরে বলল, কোন জনমানব থাক দূরের কথা, কাকপক্ষীও টের পাবে না। ওকে আমার রুমে লুকিয়ে রাখবো। রিস্ক নেওয়াটা কি উচিত হবে বেগম সাহেবা? উদ্বিগ্ন কণ্ঠে বলল রুস্তম। উচিত অনুচিত সবসময় মাথায় খেলে না রুস্তম। আমি ওর বিষয়ে জানতে চাই। তুই তোর মতো করে থাক, যা এবার। রুস্তম চলে যায়। আঞ্জুমান মায়া নামের মেয়েটির দিকে কৌতূহলী চাহনি ফেলে। ক্ষুধা লেগেছে না? লাগছে। আঞ্জুমানারা রুমের দরজা বন্ধ করে দিল অতি সাবধানী হয়ে। একটা ফলের ছুরি ঠেলে মায়ের দিকে দিল। মধুর হেসে বলল, যত ইচ্ছে মন ভরে খাও। দেশি বিদেশি বাহারি ফলের ছুরির দিকে মায়া অবাক চোখে চেয়ে রইল। তার পছন্দ মতো কিছু ফল খেয়ে নিল টপাটপ করে। ক্ষুধার্ত পেটে নাশপাতি, ড্রাগন ফলের পানসে স্বাদও অমৃত ঠেকল তার কাছে। সন্ধ্যার বেশ কিছু সময় পরে তার সেবাদাসী কুমকুম এলো দরজার সামনে দাঁড়িয়ে। বেগম সাহেবা, আসতে পারি? একটু দরকার ছিল। আঞ্জুমান মায়াকে ভারী মখমলের পর্দার আড়ালে লুকিয়ে নেয় তড়িঘড়ি করে। গলা বাড়িয়ে বলে, হ্যাঁ, আসো। এলাচিকে পাওয়া যাচ্ছে না, সে নিখোঁজ। কুকুমনি কেঁদে কেটে অস্থির হয়ে যাচ্ছেন। না তো, এলাচি এখানে আসেনি। তুই যা এখন। মায়া শিউরে ওঠে। ভাবে, কে এই এলাচি? মনে হয় কোনো কাজের মেয়ে হবে এদের। তবে এত পাহারাদার থাকতে কিভাবে নিখোঁজ হলো? নাকি কোনো ভুলের জন্য তাকে মেরে ফেললো রুস্তম জল্লাদ? রাত বেড়ে গেল। জরিনা নামে একজন দাসী রুমের ভেতরে টেবিলের উপরে নৌশফোজ দিয়ে গেল আঞ্জুমানকে। আঞ্জুমান তার খাবার থেকে অন্য একটি প্লেটে অর্ধেক খাবার তুলে নিল। মায়াকে আদেশ করে খেয়ে নিতে বলল। মায়া কাচুমাচু করতে করতে খেয়ে নিল। রাতে ঘুমানোর আগে রুমের দরজার উপর নিচের সব ছিটকিনি লাগিয়ে দিল আঞ্জুমান ভিতর হতে। মায়াকে তার পাশে শুয়ে যেতে আদেশ দিল। অ্যাটাচ বাথরুম থাকায় রুমের বাইরে পা রাখতে হয়নি মায়াকে। নিশতি রাত, চারিপাশে খুটখুটে অন্ধকার। প্রকৃতি জুড়ে অখণ্ড নীরবতা বিরাজ করছে। আকাশে নেই কোনো তারকারাজি। শীতের কনকনে হিমেল হাওয়া বইছে। কানাকুয়োর ডাক ভেসে আসছে বাড়ির পিছনের ঝোপঝাড় হতে। গা ছমছমে ভুতুরে পরিবেশ। মায়া নামের মেয়েটি হাঁটু ভাঁজ করে শুয়ে আছে পালঙ্কের কিনারায়। তার চোখের পাতা বুজে আসছে নিবু নিবু প্রদীপের ন্যায়। নিমিষেই মায়ের মুদে আসা নয়নকোণ ভিজে উঠল বেদনার অশ্রুতে। কাল কি সত্যিই তার ছোট্ট জীবনের বিদায়ী সুর বাজবে? আঞ্জুমানারা পানের বাটা নিয়ে বসলেন শয্যার এক পাশে। শাহী পান মশলা দিয়ে আস্ত একটা পান মুখে পুরে দিলেন। চিবোতে চিবোতে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে আমাদের মহলে ঢুকে পড়েছো তা জানার দরকার নেই আমার। তবে কি কারণে এসেছো তা জানতে চাই। শুনলেই তো কালই তোমার জীবনের অন্তিম দিন। পাশ থেকে কোনো কথা শুনতে পেলেন না আঞ্জুমান। ঘাড় ঘুরিয়ে দেখে মায়া ঘুমিয়ে গিয়েছে। আহ বলে আক্ষেপের ঝড় তুললেন। আপন মনে বললেন, গতকাল সূর্য ওঠার আগেই মেয়েটির প্রাণনাশ হবে। কোথা হতে এলো? কি হলো তার জীবনে? কিছুই যে জানা হলো না। অজস্র প্রশ্ন আঞ্জুমানের মনে ঘুরপাক খাচ্ছে মায়াকে নিয়ে। উষা লগ্নেই ঘুম ভেঙে যায় মায়ার। দেখতে পেল জায়নামাজে বসা আঞ্জুমান, তার দুহাত প্রার্থনারত ও দু চোখ অশ্রুসিক্ত। মায়া মনে মনে বলল, আমার আম্মারেও দেখতাম খালি নামাজের পাটিতে বসে কাঁদতো। উনিও দেখি কাঁদতেছে। সব আম্মারাই কি নামাজ শেষে মোনাজাতে বসে কাঁদে? কিসের এত লুকোনো দুঃখ আম্মাদের? কিসের? মায়া অশ্রমে গিয়ে শুধু পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে নিল। আয়নায় নিজেকে দেখল। রুমে এসে দাঁড়িয়ে রইল অবুঝের মতো। ততক্ষণে আঞ্জুমান উঠে গিয়েছে। মায়া বোকা চোখে রুমের চারপাশে দেখতে লাগলো। এত নান্দনিকতার ছোঁয়া, এত দামি দামি আসবাবপত্র থাকতে পারে কেবলমাত্র কোনো নারী থাকার রুমে? এ যেন মায়ের জন্য অকল্পনীয়, অবিশ্বাস্য। কোনো স্বপ্নপুরীতে চলে এলো নাকি সে? আঞ্জুমান মায়ের দিকে অঙ্গুলি নির্দেশ করে। ওই যে টাওয়েল দিয়ে মুখ মুছে নাও, বেতের চেয়ারটাই বসো। মায়া মুখ মুছে চেয়ারটিতে বসল। তার আম্মার কথা খুব মনে পড়ছে। পালাতে চায় সে এখান থেকে, কিন্তু এত বিশাল বাড়ির কোন পাশে কোন পথ সে কিছুই জানে না।
গেটে পাহারাদার সার্বক্ষণিক জেগে থাকে মনে হয়। মায়ের ভাবনা সুতো ছিঁড়ে যায় আঞ্জুমানের কোমল স্বরের ডাকে। কি চিন্তা করছো মেয়ে? তোমাকে মেরে ফেলবে এটা? মায়া মাথা নেড়ে হ্যাঁ বলে, পরক্ষণেই অনুনয় করে বলে, আমি তো কোনো অপরাধ করিনি, ভুল করে আপনাদের বাড়িতে এসে পড়েছি। আমাকে চলে যেতে সাহায্য করুন, আমি আমার আম্মার কাছে চলে যাব। এটা আমি রাতেই ভেবে রেখেছি। তোমাকে বাঁচাবো আমি, তোমাকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করব আমি। তবে তোমার বিষয়ে সব জানার পর, নয়তো মানসিক অশান্তি পোহাতে হবে আমাকে। আচ্ছা, তোমার জন্যে তোমার পরিবার চিন্তা করছে না? করছে। আমার আম্মা আম্মা ছাড়া আমাকে নিয়ে চিন্তা করার আর কেউই নেই। রুস্তম মায়াকে নিয়ে যেতে আসে আঞ্জুমানের খাস কামরায়। বাধা দিয়ে আঞ্জুমান তাকে বলে, শোনো মন দিয়ে, কেবল মহলে প্রবেশ করার জন্যে এমন একটি নিষ্পাপ মেয়ের প্রাণ যেতে পারে না। ওকে 2 দিন পর গোপনে মহলের বাইরে নিয়ে দিও। তার আগে তোমার কাউকেই কিছু বলতে হবে না, আমি সব দিক ম্যানেজ করব। রুস্তম আশ্চর্য হয়ে যায় শুনে, হতবম্ব চাহনিতে বলে, কি বলছেন বেগম সাহেবা? ছোটবাবু কোনোভাবে জানতে পারলে আমার গলা কাটা পড়বে যে। বললাম তো, আমি সেই ব্যবস্থা করব, তোমার চিন্তা করতে হবে না। বেগম সাহেবা, এমনও তো হতে পারে এই মেয়েটা গুপ্তচর। হয়তো, সেটাও আমি দেখছি, তুমি যাও। নাস্তার সময় হলে কুমকুম নাস্তা পরিবেশন করে দিয়ে যায় আঞ্জুমানারাকে। হ্যাংলা গরনের মায়াকে তার আগেই দরজার পিছনে লুকিয়ে রাখে আঞ্জুমান। কুমকুম আর 1 প্লেট নাস্তা সাজিয়ে নিয়ে এসো। কুমকুম হুকুম পালন করে যায়। কেন লাগবে তা না জিজ্ঞেস করেই আঞ্জুমানের সাথে দামি মার্বেল পাথরের গোল টেবিলে নাস্তা খেয়ে ওঠে মায়া। তার মনে হলো এলাচের কথা, নিজেকে দমাতে না পেরে জিজ্ঞেস করে ফেলল, আচ্ছা, এলাচিকে পাওয়া যায়নি? তিনি কে হয় আপনাদের? আঞ্জুমানারা আলতো হেসে বলে, না পেলে খবর পেতাম। ফার্সিয়ান এলাচিটা এমন প্রায়ই নিখোঁজ হয়, আবার পাওয়া যায়। বুঝলাম না। এলাচি আমাদের বেলায়ের নাম, বুঝলে? ও আচ্ছা, আপনারা সবাই একসাথে ডাইনিং টেবিলে বসে খান না কেন? বাড়িতে আর কে কে আছে? আঞ্জুমান চোখ বড় করে মায়ের দিকে চায়, দৃষ্টিতে কাঠিন্যতার সমারোহ, খানিক বিরক্তিও। মায়া ভয়ের সাথে ইতস্তত বোধ করে। মনে হলো সে মস্ত বড় ভুল করে ফেলেছে কথাটি বলেই। তুমি তো দেখি সাহসী ও দুরন্ত, বেশ কৌতূহলীও বটে। এত কৌতূহল ভালো না। রোস্তমের আন্দাজ বিফলে যাবে না মনে হয়। তুমি কি গুপ্তচর, মহলের গুপ্তধনের? অবশ্যই এটা তুমি এখন স্বীকার যাবে না, এটাই স্বাভাবিক। মায়া বেচার মুখে গোল গোল চোখে চাইল আঞ্জুমানের মুখ পানে। তার চাহনি আধ ভোলা, নিখাদ, মায়াবী, স্নিগ্ধ, ভোরের সতেজ হওয়ার মতো। ক্ষমা করে দিবেন আমাকে, আর এমন কৌতূহল দেখাবো না বেগম সাহেবা। মায়ের মান্যতা ও অনুগত ভাব দেখে সন্তুষ্ট হল আঞ্জুমান। আচ্ছা ঠিক আছে, চুপচাপ থাকবে বাঁচতে চাইলেও বেরিয়ে যেতে চাইলে। মায়া বোবা মুখে ঘাড় হেলিয়ে সম্মতি জানায়। সেদিন মহলের বাইরে উটকো ঝামেলা ঘটায় মায়ের কাহিনী জানতে পারেনি আঞ্জুমান। তারপর সে নিজেই অসুস্থ হয়ে পড়ে। এভাবে পার হয় আরো 2 দিন। মায়ের দুশ্চিন্তা ঘনীভূত হয়, কারণ তার জীবনের গল্প না বলে এখান থেকে মুক্ত হতে পারবে না সে কিছুতেই। ছোট বাবু, ধোয়া ওটা গরম গরম চিকেন স্যুপটি খেয়ে নিন, ভালো লাগবে। মৃদু জ্বর নিয়ে শয্যায় শায়িত ছোটবাবু উঠে বসল বালিশে হেলান দিয়ে। হাত বাড়িয়ে সুপের বাটিটি নিল। সুপের বাটি খালি করেই আবেশে 2 চোখ বুজে ফেলল সে। শীতের ভেজা সন্ধ্যায় এর চেয়ে আর উত্তম কোনো খাবার হতেই পারে না। শরীর মন চাঙ্গা হয়ে গেল তার। খালি বাটি নিয়ে রুম থেকে প্রস্থান নিচ্ছিল। মহলের পুরনো ভিত্ত পরশ চাকলাদার ডাক পড়ল পিছন হতে। চাচা, আজকের স্যুপ অন্যদিনের স্যুপের চেয়ে বেশি সুস্বাদু হয়েছে। এই ছেলে নতুন চাকরা নিয়ে এসেছে নাকি? কই না তো ছোট বাবু, শুনলাম না তো। ও, তাহলে যে এই স্যুপটি বানিয়েছে তাকে দিয়েই কাল সকালে আবারও এই চিকেন স্যুপটি বানিয়ে নেবেন আমার জন্য। ঠিক আছে ছোট বাবু, মনে থাকবে। তার পরের দিন সকালে একই রকম স্যুপ খেয়ে অফুরন্ত ভালো লাগায় ভরে যায় ছোটবাবুর মন। মনে মনে নতুন চাকরানিকে দেখার অভিলাষ পোষণ করে। সেই ব্যস্ত দুপুরে ছোট সাহেব খাস কামরায় যায় কোনো এক কারণে। চাপানো দরজা ঠেলেই সে দেখতে পায় পালঙ্কের চিপায় ঘাপটি মেরে বসে আছে একটি অচেনা মেয়ে। সে কয়েক পা এগিয়ে যায়। মুরগি ধরার মতো খপ করে ধরতে গিয়েও ধরল না মেয়েটিকে। হুঙ্কার দিয়ে ওঠে। সবাই এসে জড়ো হয়। পরশকে আদেশ দেয় রুস্তমকে খবর দিতে। রুস্তম এলে ক্রোধান্বিত হয়ে রক্তচক্ষু নিয়ে বলে, ওর ব্যবস্থা পরে করছি। মহলে গুপ্তচর কিভাবে আমার শয়ন কক্ষ পর্যন্ত ঢুকে পড়ল
এই মেয়েটিকে নিয়ে আটকে রাখো, একে টুকরো করবো আজ আমি নিজ হাতে। রুস্তম ভয়ে তটস্থ। মায়া ভীত সন্ত্রস্ত চোখে চেয়ে রইল রুস্তমের দিকে। মায়াকে টেনে হিসড়ে মহলের বাইরে নিয়ে গেল রুস্তম। দাসীরা ভূত দেখার মতো চমকে ওঠার ভান করল ছোটবাবুর সামনে। সন্ধ্যায় ছোটবাবু আজ সে একই স্যুপ খেতে চাইল। জানতে পারল স্যুপ বানানো মেয়েটিকেই সে দুপুরে বন্দি করেছে। সে বিস্মিত হলো শুনে। স্যুপ তৈরি করে কোনো এক চাকরানি। তবে চাকরানি কেন আম্মার রুমে লুকিয়ে রবে? পরক্ষণেই লম্বা লম্বা পা ফেলে চলে গেল মহলের অদূরে বাগানের ভিতরে অবস্থিত নির্জন সেই কক্ষে। শব্দহীনভাবে বাইরে থেকে তালা খুলে ভিতরে ঢুকল। দেখল মায়া ঘুমিয়ে আছে, তার বুকে ওড়না নেই। ওড়না বিছিয়ে তার উপরেই সে ঘুমিয়ে আছে। সে মৃদু পায়ে মায়ার খুব নিকটে গিয়ে একটি মোড়ায় বসল। ঘুমন্ত মায়ার মুখচ্ছবিতে সে অবিকল চেয়ে আছে। ভাবছে কে এই গুপ্তচর, কি তার পরিচয়, এত লোভনীয় চমৎকার রান্নার হাত তার। কিন্তু তাকে মেরে ফেললে আমার প্রিয় চিকেন স্যুপ খাবো কিভাবে? না না, এটা হতে পারে না। সামান্য রসনা তৃপ্তির জন্য মহলের নিয়ম ভঙ্গ করাও অন্যায় হবে। রুমের বাইরে মহলের পালিত কুকুরের ঘেউ ঘেউ আওয়াজে মায়ের ঘুম ভেঙে যায়। চোখ মেলেই দেখতে পেল মহলের ছোটবাবু নামে পরিচিত সাদমান শাহেরকে, যার নির্দেশে সে এখানে বন্দী। শাহের দেখতে সুদর্শন যুবক, সুপুরুষ, লম্বা চওড়া, স্বভাবে চঞ্চল, গায়ের রং শ্যামবর্ণ, মুখের গড়ন লম্বাটে, মেজাজ খিটমিটে, অল্পতেই রেগে যায়। শহরে পড়াশোনা শেষ করেছে 3 বছর আগে। সেখানে পিতার ব্যবসা দেখাশোনা করে। মাঝে মাঝে গ্রামে আসে। মাথায় ছাকরা চুল খারব্দি, চোখের রং বাদামি, হাতে সবসময় বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি পরে থাকে। ইউজ করে নামি দামি সব পারফিউম। মায়া ধর্মরিয়ে উঠে বসে, সরু চোখে চায় শাহেরের দিকে। শাহের পায়ের উপর পা তুলে নিল নবাবী স্টাইলে। গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, তোমার নাম কি? জি মায়া। দুর্বল কণ্ঠে জবাব দেয় মায়া। তুমি কি আমাদের এখানে এসে কোনো স্যুপ রান্না করেছো? হুম। কে বলেছে তৈরি করতে? স্যুপ তৈরির কথা আপনার আম্মাকে বলছিল, আপনাদের কাজের মেয়ে। শুনে বললাম আমি ভালো স্যুপ বানাতে পারি। তখন আপনার আম্মা বলল, তাহলে তুমি বানাও তো, দেখি আমার ছেলেটার রুচিটা ফিরে আসে কিনা ভোজনে। স্যুপ তৈরি কিভাবে শিখেছো? আমি শহরে এক আত্মীয়ের বাসায় থাকতাম, তখন ইউটিউব দেখে শিখে নিয়েছি। তোমাকে মেরে ফেলা হবে, জানো তো? হুম। বাঁচতে চাও? না, কেন? যা চেয়েও পাওয়া যাবে না, তা চাওয়াটাই বোকামি ও অনর্থক। মায়ের বুদ্ধিদীপ্ত চতুর জবাব। শুদ্ধ বাংলায় কথা বলা, শব্দচয়ন, উচ্চারণ শুনে শাহের অবাক হয়। ভাবে এই মেয়ে কিভাবে কাজের লোক হয়। অদ্ভুত তো। তবুও নিজ সিদ্ধান্তে সে অটল থাকে, কারণ তার বিশ্বাস মাকে কেউ কৌশলে পাঠিয়েছে এই বাড়িতে। সে সত্য মিথ্যা যাচাই করার প্রয়োজন মনে করে না। নির্জন রুমে মায়াকে একা রেখে শাহের বেরিয়ে যায়। রুস্তমকে আদেশ দেয় রাতের আধারেই যেন মায়াকে মেরে পুঁতে ফেলা হয়। রাতে বাইরে থেকে মহলে ফিরে আসে আঞ্জুমান। মায়াকে রুমে না দেখে তার বুক কেঁপে উঠল। সে জিজ্ঞেস করার আগেই সব শুনে যায় মায়া সম্পর্কে। ব্যস্ত পায়ে পুত্রের রুমে যায়। শাহের ধারণা করেছিল তার মা উদ্বেগ প্রকাশ করতে এসেছে তাদের মহল নিয়ে। সে মাকে দেখে গলা বাড়িয়ে বলল, আম্মা বসেন, উৎকণ্ঠায় থাকতে হবে না আর। জানি এতক্ষণে সব শুনে গিয়েছেন। দেখলেন তো, আপনার অনুপস্থিতিতে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আপনার রুম থেকে উদ্ধার হলো চোর। আজ রাতেই মেয়েটির জীবন আসান হবে। মূল গেটের কর্তব্যরত গার্ডকে এই মাসেই বিদায় করে দেব। জলজান্ত একটা মেয়ে গার্ডের চোখ ফাঁকি দিয়ে বাড়ির ভেতরে কিভাবে এসে পড়ল? মেয়েটির প্রাণ নেওয়ার পূর্বে তার মুখ থেকে আমি কিছু শুনতে চাই। ওকে আমার শয়নকক্ষে পাঠিয়ে দে। শাহের আশ্চর্য হলো, অবাক কণ্ঠে বলল, আম্মা, কই এর আগে তো কারো সম্পর্কে শুনতে আগ্রহ প্রকাশ করেননি, আজ হঠাৎ? এর আগে কি এই বাড়িতে এমন করে কোনো মেয়ে প্রবেশ করেছে? কোনো মেয়ের মাথা কাটা পড়েছে? না আম্মা, সব ছিল ছেলে মানুষ। এই জন্যেই আমি জানতে চাই মেয়েটিকে। রোস্তমকে খবর দে দ্রুত। গমগমের স্বরে আদেশ দিয়ে পুত্রের রুম থেকে প্রস্থান নেয় আঞ্জুমানারা। শাহের উঠে যায় মায়ের আদেশ মান্য করে। চোয়াল শক্ত করে মায়াকে সঙ্গে করে নিয়ে আসে মায়ের রুমে। চেয়ারে আরাম করে বসে পড়ে হেলান দিয়ে। আঞ্জুমানারার নির্দেশে মায়ের রাতের খাবার খেয়ে নেয়। সে পুত্রকে বলে, তুই বসে আছিস কেন? আপনি যা শুনবেন আমিও তা শুনতে চাই। আচ্ছা বস তাহলে। মায়া, তোমার কোনো আপত্তি আছে আমার পুত্রের সামনে কথা বলতে? না, বেগম সাহেবা নেই। তাহলে সত্যি সত্যি করে সব বলো। কে তুমি? কি পরিচয়?
কেন, কিভাবে আমাদের বাড়িতে ঢুকে পড়লে? তোমার বলাই কোনো ফাঁক ফোকর প্রমাণ হলে মরবে তো নিশ্চিত, কিন্তু যন্ত্রণা পেতে পেতে মরবে, মনে রেখো। শুনে মায়ের মাঝে বিশেষ হেলদোল দেখা গেল না। সে ভাবলেশীন ভাবে রুমের দেয়ালের দিকে চেয়ে রইল। পরক্ষণেই মলিন মুখে মায়া বলতে লাগলো, আমি চরের মেয়ে, আমার আব্বা নেই। আমার মুখে শুনেছি আব্বা আমার শিশুকালেই মারা গিয়েছে। আমরা 3 বোন, কোনো ভাই নেই। আমার বাকি 2 বোন মারা গিয়েছে। একজন বিলের ধারে শাক তুলতে গিয়ে সাপের কামড় খেয়ে মারা গিয়েছে, আর একজন ডায়রিয়া হয়ে চিকিৎসার অভাবে মারা গিয়েছে। আমার দাদা দাদি ফুপু কেউই নেই। নানার পক্ষের কেউ কেউ আছেন। আম্মা আমাকে নিয়ে একা হয়ে পড়েন। পরে এক দুঃসম্পর্কের আত্মীয় আম্মাকে আমি সহ ঢাকায় নিয়ে যায়। তারা ধনী লোক, সবাই বড় বড় চাকরি করে। আম্মা তাদের বাসার দেখাশোনা ও সব কাজ করত, এবং বিনিময়ে আম্মার শর্ত অনুযায়ী আমাকে তার স্কুলে ভর্তি করিয়ে দিই। আমি এবার এসএসসি পাশ করেছি। মোটামুটি সব ঠিকঠাক চলছিল, কিন্তু আমি কলেজে ভর্তি হতে চাই। তারা আর পড়াতে চাচ্ছে না। তার চেয়েও বড় বিপদ হলো, তাদের এক রিলেটিভ ছেলে কয়েক মাস ধরে আমার পেছনে লেগে পড়েছে। সে নাকি আমাকে পছন্দ করে, তাই বিয়ে করতে চায়। এতে তারাও রাজি হয়ে যায় তাদের পারিবারিক স্বার্থে। তাই আমি আম্মাকে বলে গ্রামে চলে আসি। উদ্দেশ্য নানাদের বাড়িতে থেকে গ্রামের কলেজে ভর্তি হব, আর টিউশনি করে নিজের পড়ার খরচ মেটাবো। বাস থেকে নেমে রিক্সার জন্য হাঁটতে থাকি। দেখে আমাকে অচেনা 2টো ছেলে ধাওয়া করছে, তাই দৌড়ে আপনাদের বাড়িতে ঢুকে যাই। মনে হলো এই বাড়ির চারিধারে প্রাচীর ঘেরা রয়েছে, এখানে চাইলেও তারা হুট করে আসতে পারবে না। তবে মনে হয় তারা পরে আর আমাকে দেখতে পায়নি। তখন রুস্তম নামের জল্লাদ আমাকে দেখে যায়, ধরে নিয়ে বাগানে বেঁধে রাখে। মায়া কথাগুলো এক নাগারে স্বতঃস্ফূর্তভাবে বলে থেমে যায়। তারপরের সময়ের ঘটনার বিবরণ আঞ্জুমান আরা ছেলেকে শোনায়। শাহের মায়াকে বলল, অচেনা ছেলেরা তোমাকে ধাওয়া করার কারণ? মনে হয় সেই ছেলে এদের লাগিয়েছে আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। ও এমন বেপরোয়া টাইপের ছেলে। এমনি কি আর পালিয়ে আসছে ছোটবাবু? মায়ের চোখের কোণ বেয়ে অশ্রু ঝরতে লাগলো নীরবে। শাহেরও তার মা দৃষ্টি বিনিময় করলো ইশারায়। তোমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছো তো? জিজ্ঞেস করলো শাহের। আনছি ছোটবাবু। আঞ্জুমান আরা বলল, আনছে। ছোট একটা ব্যাগ ছিল তো। তোমার কথা বিশ্বাস করলাম, তাই তোমার মৃত্যুদণ্ড সাময়িকভাবে স্থগিত মায়া। তোমাকে আমি কলেজে ভর্তি করিয়ে দিব। বিনিময়ে তুমি আমার আম্মার দেখাশোনা করবে। রাতেও আমার রুমেই ঘুমাবে। আম্মা প্রায়ই অসুস্থ হয়ে যায়, আর আমি যখন চাইবো তোমার হাতে স্যুপ বানিয়ে খাওয়াবে আমাকে, এবং তোমার মায়ের সাথে যোগাযোগ করবে সব সময়। শাহের, তুই কি বলছিস বাবা? তুই স্বাভাবিক আছিস তো? বিস্ফোরিত চোখে চেয়ে বলল আঞ্জুমান আরা। শাহের বসা থেকে উঠে দাঁড়ায় ভাব গাম্ভীর্যের সাথে। দুর্বোধ্য হাসি দিয়ে বলল, আম্মা বিস্মিত হচ্ছে। মায়ামহলে নতুন আলোড়ন সৃষ্টিকারী নতুন কিছু সূচনা হলো, তাই তো? ফাঁসির আসামিকেও কিন্তু মুক্ত করে দেয়া হয় আম্মা, যদি সিচুয়েশন তেমন হয়। আপনি তো এটাই চেয়েছেন আম্মা, চমকাচ্ছেন কেন তাহলে? আঞ্জুমান আরা ছেলের কথার প্রতি উত্তর না দিয়ে চুপ থাকে। এরপর মায়ের দিকে দৃষ্টি তাক করে শাহের বলল, তবে এটা জেনে রাখো, কখনো যদি তোমার মিথ্যা কিছু ধরা পড়ে, আমার হাতে তোমার মৃত্যু হবে নির্মম। শাহের ভারী ভারী পা ফেলে মায়ের রুম থেকে বেরিয়ে যায়। এর ঠিক 1 সপ্তাহ পরেই মায়া মহলের বিশ্বস্ত কর্মচারী বাতেন মারা গেল। মৃত্যুর কারণ খুব সাধারণ, জ্বর, শরীর ব্যথা এবং সারা শরীর জ্বালাপোড়া। কিন্তু বাতেনের মৃত্যুটা সবার কাছে স্বাভাবিক মনে হলেও একজনের কাছে কিছুটা সন্দেহজনক লেগেছে। তবুও সেই ব্যক্তি নীরব রইল। কেবলমাত্র ধারণা করে কাউকে ধরে ফেলা সমীচীন হবে না। এদিকে কালক্ষেপণ না করেই মহলে মায়ার বিষয়টা সবাইকে জানিয়ে দিল আঞ্জুমান আরা। তাই এখন আর মায়ার লুকোচুরি করে থাকতে হয় না। মহলে তার পরিচয় আঞ্জুমান আরার গল্প বলার সঙ্গী ও দুঃসম্পর্কের আত্মীয়। অন্য সবার মতোই নিত্য স্বাভাবিক জীবনযাপন করে মায়া। একসময় আঞ্জুমান আরা ছোট্ট পুত্র শাহেরকে ডেকে বলল, মেয়েটার বিষয়ে তার নানার বাড়ি গিয়ে খোঁজ খবর নেওয়া জরুরি নয় কি? না আম্মা, লাগবে না। আমাদের কাছে এই মেয়ে চুনোপুটি। সে যদি মহলে কোনো মতলব নিয়েও আসে, কিংবা যদি তার বলা করুণ গল্পটা মিথ্যে হয়, টিকতে পারবে? পারবে না আম্মা। পিঁপড়ার মতো এক পিষায় তার প্রাণবায়ু কেড়ে নেব আমি নিজ হাতে। আচ্ছা, বুঝলাম। তাহলে ওকে কলেজে ভর্তি করিয়ে দে। মেয়েটাকে বোকা মনে হয় না। হয়তো আমাদের পরিবারে কোনো না কোনো উপকার হতে পারে তাকে দিয়ে। আমি নয় আম্মা, তুমি বড় ভাইজানকে বলে দিও ভর্তি করিয়ে দিতে। আচ্ছা, তাই হবে। তুই যেতে পারিস।
আঞ্জুমান বড় পুত্র জুবায়েরকে ডেকে পাঠালো। জুবায়ের তাদের পরিবারের বড় ছেলে, দেখতে সুন্দর, ব্যবহার অমায়িক ও মাধুর্যময়, গায়ের রং ফর্সা, মাঝারি গড়ন, জীবনযাপনে পরিমিতিবোধ যথেষ্ট, স্বাস্থ্যবান যুবক, স্বভাবে শান্ত কিন্তু কিছুটা দুষ্ট প্রকৃতির। সে গ্রামের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এবং সে গ্রামেই থাকে। পরিবারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার উপর ন্যস্ত। আঞ্জুমান জুবায়েরকে বলল মায়ের বিষয়ে। জুবায়ের মায়ের মুখমণ্ডলে কোমল চাহনি নিক্ষেপ করল, পরক্ষণেই বলল মায়াকে, কাল সকালে তোমার সব পেপারস নিয়ে রেডি হয়ে থেকো, ঠিক আছে? জি ভাইয়া, ঠিক আছে। জুবায়ের পরদিন মায়াকে নিয়ে গিয়ে তাদের নিকটবর্তী কলেজে ভর্তি করিয়ে দিল। স্বল্পভাষী জুবায়ের মায়ের সাথে অতিরিক্ত কোনো কথাই বলল না। মায়া ভীষণ উৎফুল্ল কলেজে ভর্তি হতে পেরে। নিয়ম করে কলেজে যাচ্ছে, পড়াশোনা করছে। আঞ্জুমান আরার মোবাইল দিয়ে তার মায়ের সাথে যোগাযোগ রাখছে। মাকে বিস্তারিত সে আগেই জানিয়ে দিয়েছে। তার মা দারুণ খুশি মেয়ে একটা ভরসার জায়গায় আশ্রয় পেয়েছে বলে। মায়া মহলে আকস্মিক আরেকজন বিশ্বস্ত কর্মচারী মারা গেল, নাম হানিফ। এতে সবাই বাকরুদ্ধ হয়ে গেল। হানিফ ও বাতেন নামের দুজন ব্যক্তির মৃত্যুর কারণ একই এবং খুব সাধারণ, জ্বর, শরীর ব্যথা এবং সারা শরীর জ্বালাপোড়া। ডক্টর কবিরাজ ডাকা হলো। তারা বলল স্বাভাবিক মৃত্যু হয়েছে, দুজনের অতিরিক্ত অসুস্থতার জন্য। দুবারই থানায় ইনফর্ম করা হলো। পুলিশ এলো, লাশের পোস্টমর্টেম করা হলো। যথাসময়ে রিপোর্ট এলো, জানা গেল তাদের কেউই হত্যা করেনি, তারা আত্মহত্যাও করেনি, স্বাভাবিক মৃত্যু হয়েছে তাদের। কিন্তু মহলের কেউ কেউ এই স্বাভাবিক মৃত্যুটাকে অস্বাভাবিক মনে করছে এবং এক একজনের আড়ালে একে অপরের দিকে সন্দেহের তীর ছুড়ে দিচ্ছে। সেই সন্দেহের বিশেষ তালিকায় পড়ে গেল বাতেনের স্ত্রী জরিনাও। জরিনা মায়ামহলের হেসেল সামলানোর দায়িত্বে নিয়োজিত। বাতেনের সাথে প্রায়ই তার খিটমিট লেগেই থাকত। এই বিষয়টা মহলে গুঞ্জন সৃষ্টি করেছে। বিকেলের অবসরে জরিনাকে সবার সামনে ডাকা হলো। শাহের জিজ্ঞেস করল, জরিনা, তুমি কি বাতানের কোনো খাবারে কিছু মিশিয়েছিলে? জরিনা ঘাবড়ে গেল, বিরক্ত হলো বেশ। চঞ্চল ভয়ার্ত সুরে বলল, যেখানে ডাক্তার বৈদ্য পুলিশ কইল ওনার স্বাভাবিক মরণ হয়েছে, সেখানে আপনার আমারে সন্দেহ হয় কেন ছোট বাবু? আমি আর আপনাকে কাম করুম না। আমি আল্লাহর কিরা কইরা কইতাছি, কেমনে হ্যাঁ হানিফ ভাইয়ের মরণ হইল তা আমি জানি না, জানে কেবল ওই উপরাওলা। ওষুধপত্র কি কম করছি কন? নিজেই স্বামীর লইগা পড়তাছি। আচ্ছা, তুমি এখন যাও, মন দিয়ে কাজ করো। জরিনা চলে গেলে শাহের মা আঞ্জুমান আরার রুমে যায়। আঞ্জুমান দুদিন ধরেই আবার শয্যাশায়ী। রুগ্ন মায়ের শিওরে বসে কপালে যত্নের হাত রাখে। আঞ্জুমান আরা আধবোজা চোখে পুত্রের দিকে চায়। আম্মা, কেমন লাগছে এখন? খারাপ লাগছে বেশি? এই তো বাবা, এখন কিছুটা আরাম বোধ করছি, তবে শরীরটা বেশ কাহিল লাগে। মায়া নামের এই মেয়েটির সেবা শুশ্রূষা না পেলে হয়তো সেরে উঠতাম না। বাতেন আর হানিফের আচমকা মৃত্যুটা আমি মেনে নিতে পারছি না। আমার মাথায় কাজ করে না। জ্বর হলে মানুষ মরে যায় এভাবে? কি যে হলো আল্লাহই জানে। সুস্থ জোয়ান দুটো মানুষ, কতই বা বয়স হবে এদের। স্বভাব চরিত্রও ভালো ছিল। আম্মা, আপনার মতো আমারও ডাউট হয়, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছি না। বিষয়টা এমনও হতে পারে আসলে এই স্বাভাবিক মৃত্যু হলো তাদের দুজনের। এমন কোইন্সিডেন্স বিষয়ে ঘটে যায় আম্মা। হয়তো বাবা, চিন্তা করছি পুরা বাড়িটাকে বড় মসজিদের বড় হুজুরকে দিয়ে বন্ধ করিয়ে নিব। আবার কোনো বালা মুসিবত এসে থাকলেও চলে যাবে। আচ্ছা আম্মা, তাই হবে, আমি ওনাকে বলে রাখবো। মায়া, তোমার পড়াশোনার কি খবর? ভার্সিটিতে যাচ্ছ তো? হ্যাঁ ছোট বাবু, পড়াশোনা চলছে ঠিকভাবে। আর সমস্যা হলে জুবায়ের ভাইয়া তো আছেন। দেখো অবস্থা, তুমিও সবার মতো ছোট বাবু বলা শুরু করলে। মায়া সংকুচিত দৃষ্টিতে নামিয়ে ফেলে নিচের দিকে। থাক না বাবা, সমস্যা কি? ছোট বাবু তো, সুন্দর ডাক। আচ্ছা মায়া, তুমি স্বস্তি বোধ করলে এভাবেই বলো। যাই হোক, এটা তো তোমাকে শুরুতেই বলে রাখছি, কোনো চ্যাপ্টার বুঝতে প্রবলেম হলে জুবায়ের বা আমি থাকলে আমার থেকে সলভ করে দিই। শাহের উঠে চলে যায় মায়ের পাশ থেকে। যাওয়ার আগে মায়ের দিকে আর চোখে চায়। শাহের সেই লুকানো চাহনি মায়ের অগোচরে রয়ে যায়। সেদিন রাতে মায়া তার বিছানায় বালিশের নিচে একটি ভাঁজ করা চিরকুট পায়। ভাঁজ খুলে লেখাটা বার দুয়েক পড়ল মায়া। নেশার মায়া কাটানো যায়, কিন্তু মায়ার নেশা কাটানো যায় না। ঠিক কয়েকদিন আগে একই স্থানে একইভাবে এমন আরেকটি চিরকুট পেয়েছে মায়া। সেটাই হলো মায়াকে লেখা প্রথম চিরকুট। তাতে লেখা ছিল, মায়া, বড্ড ভয়ঙ্কর একটা শব্দ, ভোলা যায় না।
যদিও কথাগুলো রোমাঞ্চিত হওয়ার মতো, আবেগের সাগরে ভেসে যাওয়ার মতো। তবুও মায়া চমকে ওঠে, বিষম খায়, দপ করে বসে পড়ে বিছানায়। মনে করতে থাকে দুটো চিরকুট পাওয়ার সময়ের ব্যবধান। মনে পড়েছে, ঠিক 10 দিন আগে পেয়েছে এই চিরকুটটি। কে হতে পারে ভেবেই মায়া দিশেহারা। জুবায়ের ভাই নাকি? তিনি মাঝে মাঝে কেমন করে যেন দুষ্টুমির চোখে তাকায়। তবে যেই দিয়েছে সে একজন মানুষ এবং পুরুষ মানুষ, এটা নিশ্চিত। সে নিজেকে জিজ্ঞেস করে, আঞ্জুমান আন্টিকে বিষয়টা জানাবো নাকি জুবায়ের ভাই শাহের ভাইকে জিজ্ঞেস করব সরাসরি? না না, জিজ্ঞেস করা যাবে না, কেমন দেখায়, ভারী বিব্রতকর সিচুয়েশন ক্রিয়েট হবে পরে। মায়া বুদ্ধি বের করে। জুবায়ের ও শাহের দুজনের রুমেই স্টাডি নিয়ে যাবে কোনো একটা টপিক ধরে। তাদের অ্যাটিটিউড দেখে অনুধাবন করার চেষ্টা করবে কে তাকে চিরকুট লিখেছে। এখন কেবল সেই উপযুক্ত পরিবেশের দরকার। বাতেন ও হানিফের মৃত্যু নিয়ে সেই একই ব্যক্তির সন্দেহ গাঢ় হলো। সে পুকুর ঘাটে একাকী বসে চিন্তা করতে থাকে। ডক্টর ও পোস্টমর্টেম রিপোর্ট মিথ্যা হইতে পারে না কিছুতেই, সেইটা ঠিক। তবে দুজনের মৃত্যুর লক্ষণগুলো যেহেতু একই ছিল, সুতরাং এই মৃত্যুর পেছনে ভিন্ন রহস্য আছে। কিন্তু কি সেই রহস্য? সেই ব্যক্তি ভাবনার একুলকুল খুঁজেও ঠিকঠাক হিসাব মেলাতে পারছে না। তার ভাবনায় ছেদ পড়ে কারো ডাকে। সে উঠে যায় মাথা চুলকাতে চুলকাতে। এরই ভিতরে মায়া মহলের সবার সাথে চেনা জানা হয়ে গিয়েছে মায়ার। সখ্যতাও জমেছে বেশ। আঞ্জুমান আরাকে এখন সে বেগম সাহেবার বদলে আন্টি বলে সম্বোধন করে। মায়া স্বভাবের জেদি, স্পষ্টবাদী ও সাহসী। দেখতে লাস্যময়ী, ছিমছাম গরণ, লম্বাটে, গায়ের রং শ্যামবর্ণের হলেও মায়াবী চেহারায় রূপের অপরূপ আসে। নজর কাড়া শারীরিক সৌন্দর্য। রাত দিন দুর্বার কৌতূহল খেলা করে তরুণী মায়ার হৃদয়ভূমিতে। তার মনে কিছু প্রশ্ন উকি দেয় যখন তখন। আঞ্জুমান আরা তার সাথে এত গল্প করে, কিন্তু শহরে থাকা স্বামীর গল্প করে না কখনো। কিন্তু কেন? তারা সবাই একত্রে খায় না কেন? তার স্বামীর কয় ভাই বোন? এই মহলে অপরিচিত কেউ ভুল করে ঢুকে পড়লে তার মাথা কাটা পড়ে কেন? থানা পুলিশকে কেউ জানায় না কেন? তাকে গুপ্তচর বলল তারা। তাহলে নিশ্চয়ই এই মহলে কোনো গুপ্তধন রয়েছে। কিন্তু কি সেই গুপ্তধন? কোথা থেকে আসলো? কিভাবে পেল এরা এত কিছু? গুপ্তধন কি হিরে, মণিমুক্তা, জহরত, সোনাদানা, নাকি অন্য কিছু? কি বিপুল পরিমাণ হলে সেসব পাহারাদার দিয়ে রক্ষা করতে হচ্ছে তাদের? বাতেন ও হানিফ মারা গেল একই সিমটমে। তাদের মৃত্যু কি সত্যি স্বাভাবিক ছিল? ঠিক কার থেকে তার এত সব জিজ্ঞাসার উত্তর মিলবে, এটাই তার বোধগম্য হচ্ছে না। প্রথম দিনে আঞ্জুমান আরাকে সাধারণ একটি কথা জিজ্ঞেস করতেই মনক্ষুণ্ণ হলো। তাই তাকে তো জিজ্ঞেস করা উচিত হবে না। মায়াকে আলাদা রুমে দেয়া হলো কিছুদিন আগেই। একটা পড়ার টেবিলেও ছোট্ট একটা ওয়ার্ড্রোব দেয়া হলো তার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য। বেশিরভাগ রাত্রিতে মায়া আঞ্জুমান আরার সঙ্গেই ঘুমায়। মায়া তৃতীয়বারের ন্যায় আরেকটি চিরকুট পেল বালিশের নিচে। ভাগ্যিস অ্যাসাইনমেন্টের জন্য নিজের রুমেই ঘুমাবে সে, আর তাই বিছানা ছাড়তে গিয়ে পেল নিতান্তই কয়েকটি সহজ সরল শব্দের একটি লাইন মাত্র, কিন্তু বাক্যটির গভীরতা ও তাৎপর্য ব্যাপক। মায়া কিছু অনুধাবন করতে পারল। ডুবেছি তোর চোখের অনন্ত মায়ায়। এটা তো একটি গানের কথা। কে যে লেখে? শাহের ভাই, জুবায়ের ভাই, নাকি অন্য কেউ? উফস করেই মায়া বহু রাত অবধি জেগে থাকে। কল্পনায় হারায় আবেশে। অচেনা অজানা এক অস্বস্তির সঙ্গে অনুভূতির নিবিড় আলিঙ্গনে মিশে যায় সুখ স্বপ্নের সারথি নিয়ে। একদিন মায়া কলেজ থেকে আসার পর আঞ্জুমানকে বলল, আন্টি, আমি কুমকুম আপাকে নিয়ে আপনাদের পুরো বাড়িটা ঘুরে দেখতে চাই। গাছগাছালি, লতা পাতা, প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে আমার খুবই ভালো লাগে আন্টি। আঞ্জুমান আরা থমকে গেল। ক্ষণ পরেই অনুমতি দিল যাওয়ার। আচ্ছা যাও মায়া। পিছন হতে কুমকুমে বোবা ইশারায় কিছু একটা বলল আঞ্জুমান। কুমকুম ও ঘাড় হেলিয়ে হ্যাঁসূচক জবাব দিল। বিশাল বাড়ির আনাচে কানাচে সহ ঘুরে ঘুরে দেখতে লাগলো মায়া। বেশ সময় গড়ালো। বেলাও ফুরিয়ে এলো। পূর্বের আকাশটা কমলা রঙে রঙিন হয়ে উঠল। জংলি ছাপার শাড়ির মতো তার মাঝে মাঝে উদ্ভাসিত হলো টুকরো টুকরো হলুদ, ধূসর সাদা নীল মেঘের ছড়াছড়ি। সমস্ত দিনের লেনদন চুকিয়ে একঝাঁক মুক্ত পাখি নিড়ে ফিরে যাচ্ছে। কুমকুমও মহলে ফিরে যাওয়ার তাড়া দিল মায়াকে। আপামনি চলেন, আমার কাজ আছে আঙিনায়। মায়া বলল, আপনি যান, সমস্যা নেই, আমি ওদিকটা একটু দেখেই চলে আসছি। কুমকুম চলে গেল। মায়াও একটু ঘুরেই দেখে চলে এলো মহলে। বিশাল মহলের পিছনে সে মায়া পা থামিয়ে নিল। দেখলো ভারী সুন্দর একটি পায়রা। পায়রাটিকে সে ধরতে গিয়ে আবিষ্কার করলো মহলের একটি বন্ধ দরজা, যা সে এই প্রথম দেখল। মায়া দরজাটির গায়ে হাত বুলিয়ে চলে গেল মহলের অন্তরপুরে।
তার কৌতূহলের মাত্রা এবার আরেক ধাপ উঁচুতে উঠল। তবুও মায়া তার গোপন কৌতূহলকে চাপা দিয়ে রাখলো গোপনেই। সেই রাতে আহার শেষে আঞ্জুমান তাকে জিজ্ঞেস করলো। কেমন দেখলে সব? মায়া আহ্লাদি সুরে মুচকি হেসে বলল, আন্টি মন ভরেনি একটু। এত বড় বাড়ি, চারপাশ জুড়ে এত সবুজের সমারোহ। একদিনে একবার দেখলে হয় বলেন? আরো কয়েকবার দেখলে মন ভরবে। শোনো মেয়ের কথা, বলে কি? আচ্ছা দেখো, যত ইচ্ছে, কোনো আপত্তি নেই। প্রাণোচ্ছল হেসে বলল আঞ্জুমান। ও শোনো, তোমার ছোট বাবু তার সাথে তোমাকে দেখা করতে বলেছে। এখন যাবো আন্টি? না, তার আর কিচ্ছু নেই। যেও তোমার সুযোগ সুবিধা মতো, তবে যেও, ভুলে যেও না। তার জেদ তো দেখলেই সেদিন। অবশ্যই আন্টি। বলে মায়া তার রুমে চলে যায়। তার একদিন পর এক ব্যস্ত দুপুরে আঞ্জুমানের সেবাদাসী কুমকুম সন্তপর্ণে জুবাইরের রুমে এলো। ভীত চিত্তে বলল, ভাইজান একটা কথা কইতে চাই। কি কথা বলছো? বলে ফেলে ঝটপট। পিসির কিবোর্ডে আঙ্গুল চালাতে চালাতে বলল জুবাইর। আমার সাথে হানিফ ভাইয়ের ভালোই খাতির ছিল। উনি মারা যাওয়ার আগে আমার একটা কিছু কইছিল। জুবাইরের হাত থেমে যায়, মুখ ঘুরিয়ে কুমকুমের পানে চায়। একটু সময় চুপ করে থাকে, পরে জিজ্ঞেস করে, থামলে কেন? বলো, হানিফ কি বলতে চেয়েছে বা কি বলেছে? হানিফ ভাই আমার হাত ধরে কইল, কুমকুম আমার মনে হয় আমি আর বাঁচব না, আমি মইরা যাবো, আর এর জন্যই আমি দায়ী। কিন্তু বিষয়টা এমন, কইলা কইতে পারতাছি না তোরে। কইলে সবার আগে তুই আমারে ভুল বুঝবি, আমারে মাফ কইরা দিস তুই। তুমি এতদিন বললে না কেন কারো কাছে এই কথাগুলো? তারা দুজন মরে গিয়েছে, 1 মাস হলো। যদিও তোমার কথায় মাথা মুন্ডু কিছুই বুঝতেছি না। ভাইজান গো, আমি ডরে কই নাই, আর কারেই কমু। ছোট বাবুরে সবাই ডরায়, আমিও। খালামাকে কিছু কইবার আগে কিছু না শুইনাই চিল্লা চিল্লি কইরা মাথায় উঠাই ফেলায়। আর খালামা তো এই কেসটার সঙ্গী মায়াপু, সে তো করে এখানে চাকরি, আজ আছে কাল নাই। খালু তো একটা আজরাইল, আপনারে খালা তো বোন বেনু, ওনাকে বললো কিছু লাভ হইতো। উনি এই বাড়ির অতিথি। তো এখন আমাকে বলি কেন? এখন মনেরে বুঝাইতে পারি না, আপনি ঠান্ডা মেজাজের মানুষ। যদি কোনো রহস্য বাইর করতে পারেন তাই, নাইলে আমরা যদি সবাই আস্তে আস্তে মারা পড়ি ভাইজান, নাকি বাড়িতে জিন ভূতের কোন জোর পড়লো, একজন একজন কইরা মইরা পুরো বাড়িটাই দখল করে নিব মনে হয়। হেরা, তুই যা, আমি ব্যাপারটা ভেবে দেখি। আসুন, এই বিষয়টা ভুলেও যেন দ্বিতীয় কান না হয়, নয়তো তুই ফেসে যাবে। জুবাইরের কথা শুনে কুমকুম ঘাবড়ে ওঠে, মাথা নেড়ে বলে, কারো কাছে কমু না ভাইজান। কুমকুম চলে গেলে জুবাইর তার আপন কাজে ফের মনোযোগী হয়ে ওঠে। সেদিন রাতে একটি বই হাতে নিয়ে জুবাইরের রুমে যায় মায়া। চাপানো দরজা ফাঁক করে সে দেখতে পেল বেনুর ও জুবাইরের নিবিড় আলিঙ্গন। দুজনের 2 জোড়া ঠোঁট কবুতরের মতো একজোড়া হয়ে আছে। মায়া খুব করে গলা ছেড়ে তার আগমনী জানিয়ে দিল তাদের। তড়িতেই তারা দূরত্ব তৈরি করে নিল। বেনু লজ্জা না পেয়ে মায়ের উপর বিরক্ত হলো অনেক, রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় নিজের ভ্রুযুগল কুঞ্চিত করে অধিকার সুলভ কণ্ঠে মায়াকে বলল, মানুষ প্রশ্রয় পেলে মাথায় উঠে যায়। ভুলে যেও না, তুমি এই পরিবারের একজন আশ্রিতা মাত্র। সো রাত বিরাতে কোনো যুবকের কক্ষে প্রবেশ তোমার জন্য অশোভনীয় ও দুষ্টকটু। বেনুর এমন দম্ভনীয় আচরণে মায়া ভীষণ ব্যথিত হলো। রুমে না ঢুকে পা ঘুরিয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হলো। পিছন হতে ডাক পড়ল তখনই, মায়ের ভিতরে আসো বলছি। মায়া রুমের ভিতরে গিয়ে কাচুমাচু হয়ে দাঁড়ালো বিরস মুখে। আমি বেনু হয়ে সরি বলছি মায়া, ভুল বোঝো না। আসলে পারিবারিকভাবে ওর সাথে আমার বিয়ের কথা চলছে, তাই ওর ইচ্ছে একটু একটু ওসব আর কি। তবে ওকে আমার তেমন পছন্দ নয়, কিন্তু বড়টা হচ্ছে মানা করারও সুযোগ নেই। স্মিত হেসে বলল জুবায়ের। মায়া বলল, না ভাইয়া, আমিও খুব সরি। অ্যাকচুয়ালি আমার এভাবে আসা উচিত হয়নি বোধহয়। আর আপনাদের বিষয়টা আমি মাত্রই জানলাম। আমি একটা চ্যাপ্টার বুঝতে এসেছি। জুবায়ের মায়াকে পড়া বুঝিয়ে দিল। মায়া উঠে চলে গেল এবং ধরে নিল জুবায়ের চরিত্রে ত্রুটি আছে হয়তো, নয়তো পছন্দ না হলে চুমু খাওয়ার ফিলিংস হয় কিভাবে। অপরদিকে নিশ্চিত হলো তাকে জুবায়ের নয় শাহের চিরকুট দেয়।
মায়া তার পরের দিন সন্ধ্যায় শাহের রুমে যায়। শাহের মায়ার মুখপানে তৃষ্ণার্ত নয়নে চাইল, মনে মনে ছন্দ আওড়ালো। তুমি যেন বিলের জলে সত্য ফোটা এক পদ্ম, হোক না তোমার মতি গতি অল্প স্বল্প ছদ্ম। তুমি আমার অবসরের লুকানো দীর্ঘশ্বাস, ভালো রব যদি পাই তোমাকে পাওয়ার আশ। তুমি যেন বিলের জলে সত্য ফোটা এক পদ্ম, হোক না তোমার মতি গতি অল্প স্বল্প ছদ্ম। তুমি আমার অবসরের লুকানো দীর্ঘশ্বাস, ভালো রব যদি পাই তোমাকে পাওয়ার আশ। তোমাকে চাই বলি কেমনে, আমি যে ছোট বাবু, দিতে পারি না ব্যক্তিত্ব বিসর্জন, হচ্ছি রোজ কাবু। জানি না কেন হারাই আমি তোমার রূপের মায়ায়, পেলে তোমায় যত্ন করব রাখবো বুকের ছায়ায়। আমায় ডেকেছেন ছোটবাবু? শাহের সম্বিত ফিরে এলো। সে হুঁ করেই চঞ্চল উদ্বেলিত স্বরে বলল, স্যুপ খেতে চাই, ভুলে গেলে মায়া? আপনি তো বলেননি আজকের আগে। বাহ, আমি চাইলে খাওয়াবে, নয়তো নিজ থেকে খাওয়াবে না, তাই না? মায়া বলল, কাল সকালেই পাবেন। ওকে, তুমি নিয়ে এসো। ও হ্যাঁ, পড়াশোনার কি খবর? তোমার মায়ের সাথে কথা হচ্ছে তো? জি ছোটবাবু, পড়াশোনা আলহামদুলিল্লাহ ভালোই চলছে। আম্মার সাথেও কথা হচ্ছে মাঝে মাঝে আন্টির মোবাইল দিয়ে। তোমার মাকে একবার এসে বেরিয়ে যেতে বলো আমাদের বাড়ি থেকে। ওনার মেয়েটা কোন পরিবেশে আছে, কাদের সান্নিধ্যে আছে, ওনার দেখার সেই অধিকার রয়েছে। বলবো তাহলে এবার। ওহো, তোমার হাতে তো মোবাইল নেই। তোমাকে একটা মোবাইল গিফট করব আমি। তুমি এখন এই পরিবারের একজন সম্মানিত সদস্য, হাতে ফোন না থাকাও বেমানান। লাগবে না ছোটবাবু। বলে মায়া লাজুক মুখে বের হয়ে গেল। শায়ের নিজের অজান্তেই রোমাঞ্চিত হয়ে উঠল। এলোমেলো ভাবনায় মগ্ন হয়ে গেল বিছানায় উপুর হয়েই। পরের দিন সকালে সবার নাস্তা শেষে মায়া চিকেন স্যুপ নিয়ে যায় শাহের রুমের সামনে। শাহের অনুমতি নিয়ে রুমে গেল মায়া। টেবিলের উপর স্যুপের বাটিটি সযত্নে রাখলো। মিষ্টি কণ্ঠে বলল, ছোটবাবু নিন। ধন্যবাদ মায়া, দাঁড়াও, কমপ্লিমেন্ট নিয়ে যাও। শাহের গরম গরম স্যুপ মুখে দিয়েই চোখের পাতা বুজে ফেলল। জাস্ট ওয়াও মায়া, হেব্বি স্বাদ। আজ ক্লাস আছে তোমার? জি ভাইয়া, যাই আমি। যাও এখন। মায়া চলে গেলে শাহের বিড়বিড় করে কাব্যে সুরে বলল, অজুহাতে আনতে চাই তোমায় কাছে, বাহানায় চলে যাও বলো কাজ আছে। সম্মুখে রাখি তোমায় নানান কথার ছলে, গোপনে পুড়িয়ে আমি বলতে কিছু পারি না। এদিকে মায়া শিকারীর ন্যায় সুযোগ খুঁজছে মহলের পিছনে যাওয়ার। বাহানা রেডি করে এক দুপুরে চলেও গেল। বাঁশের বেড়া কাঠ সরিয়ে ধুলাবালির আস্তরণ ও মাকড়সার জালে পরিপূর্ণ দরজাটা ধরে দেখল। এই দরজাটা কি কাজে আসে ঘরের, সে বুঝে উঠছে না। তবে বহু মাস এই দরজা উন্মুক্ত হয়নি তা বোঝা গেল। নাকি এদের গুপ্তধন এটার ভিতরেই? মহলের ভিতরে থেকে তো এই দরজার হদিশ পাওয়া গেল না। মায়া ঠিক করলো এভাবে নিজে নিজে রহস্য উদ্ঘাটন করতে গেলে এক জনমেও পারবে না, বরং তারা টের পেলে চানটাও যাবে। এর চেয়ে ঢের ভালো মহলের এমন কারো সাথে হাত করা, যার থেকে সে সঠিক কিছু জানতে পারবে। আঞ্জুমান জুবায়েরকে ডেকে বলল, খেয়াল করলাম মায়া মেয়েটার সামান্য কয়টা পোশাক, ওকে নিয়ে কিছু কেনাকাটা করে দে। আম্মা, আমি ব্যস্ত অন্যদিকে। শাহেরকে আদেশ করেন। ওর মেজাজ যে চড়াই থাকে, মায়ার বিষয়ে কিছু বলা যাবে? তুই বল। তাহলে বোনকে বলেন আপনি। আচ্ছা বুঝলাম, তুই যা। জুবায়ের চলে যায়। সে বেমালুম ভুলে গিয়েছে কুমকুমের বলা বিষয়টা। মহলের সামান্য কর্মচারীর মৃত্যু নিয়ে ঘাটাঘাটির মানসিকতা তার নেই। এটা তার কাছে অনাবশ্যক মনে হয়। পরের দিন শাহের আঞ্জুমান আরার রুমে এসে বলল, আম্মা, মায়াকে একটা মোবাইল কিনে দিলে কেমন হয়? কলেজে নিবে না, বাসায় থাকবে মোবাইল। এতে সে তার মা ও নিকটজনের সাথে মন চাইলেই কথা বলতে পারবে। আঞ্জুমান আরা পুত্রের কথায় সন্তুষ্ট প্রকাশ করলেন। বললেন, বাবা, উত্তম চিন্তা তোমার। ওকে কিছু পোশাকও কিনে দাও। ঘুরে ফিরে 3-4টি পোশাক পরিধান করে মেয়েটি। নিজেই লজ্জিত হই, যেখানে আমাদের দাসীরাই বেহিসেবি পোশাক পরিধান করে। ও নো, তাই নাকি আম্মা? তো আরো আগে বলেননি কেন? সেই অবকাশ আছে? জুবাইর পারবে না, পাতেন হানি পড়ে গেল। তোর যেই তিরিক্ষি মেজাজ কিভাবে শুধাই? তাও ভুল বলেননি আম্মা। আচ্ছা, কালই আমি ওকে নিয়ে মার্কেটে যাব। আঞ্জুমান অবাকের সপ্তাকাশে পৌঁছে গেল শাহের কথা শুনে। মায়ের মতো মেয়েকে সঙ্গে নিয়ে শাহের মার্কেটে যাবে, এ যেন তার কাছে অলৌকিক বিষয়।
সেদিন বিকেলে মহলের মূল ফটকে হৈহুল্লো শোনা গেল। সবাই ছুটে গেল গেটের কাছে, মূল ব্যক্তিরা ছাড়া। দেখা গেল পাশাপাশি একটি বাড়ির মানুষজনের জটলা। তাদের মাঝ থেকে কয়েকজন কন্দ্রণরত অবস্থায় বলল, আমাদের মাহবুব ভাই আকস্মিক মারা গিয়েছে। 2 দিন ধরে জ্বর, গা ব্যথা আর শরীর জ্বালা পড়াচ্ছিল। শুনলাম আপনাদের বাড়িতে থাকা মায়া নামের মেয়েটির সঙ্গে মাহবুব ভাইয়ের খুব খাতির ছিল। মায়া যদি ওনার মৃত্যুর বিষয়ে কোনো কিছু বলতে পারতো। সব শত্রুমি ও কূটনৈতিক চাল মোহনের বিরুদ্ধে। পাগল সব, পাগল বলছি। সে আবল তাবল বকছ। যার মরণ যখন সে এমনিতেই মরবে, এটা উচিরা নিয়ে সে মরবে। এই বলে সিকিউরিটি গার্ড হারিস ও রুস্তম তাদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করল। তারা বলল, দয়া করে মায়াকে একটু ডেকে দিন, সত্য মিথ্যা ওনার মুখেই শুনি, তবে আমাদের স্বস্তি মিলবে। মায়াকে সবসময় মহলের যেই ব্যক্তিটি অনুসন্ধিসূত্র চোখে দেখে আসছে, সেই ব্যক্তি এদের কথাগুলো পাশে দাঁড়িয়ে শুনে নিল। সে মহলের অন্দরে গিয়ে আড়াল হতেই মায়ের দিকে জলজল চোখে চেয়ে রইল। অপেক্ষা করবে সে আরো কিছুদিন। সংবাদটি গৃহ পরিচালিকার মাধ্যমে আঞ্জুমান আরাসহ মহলের সবাইরই কর্ণকুহরে প্রবেশ করতে কালক্ষেপণ হল না। আঞ্জুমান আরার নির্দেশে মিতের পক্ষের অভিযোগকারীদের মহলের বৈঠকখানায় ডাকা হলো। তারা কয়েকজন ভেতরে এলো। যেহেতু বিষয়টা ব্যক্তিগত নয়, পারিবারিক ইস্যু, সুতরাং সবাই সত্যিটা জানার অধিকার রাখে। আঞ্জুমান নিজেই মায়াকে সঙ্গে নিয়ে বৈঠকখানায় গেল। শাহের জুবায়ের থেকে শুরু করে মহলের সকল শ্রেণীর সবাই উপস্থিত। বাকি রইল না সেই ব্যক্তিটিও। সে নিরীহ ভঙ্গিতে বসে আছে শ্বেত পাথরের মেঝেতে, গলায় বরাবরের মতো গামছা ঝুলানো। সবার দৃষ্টি উপচে পড়া উৎসুক খেলা করছে। এমনিতেই মহলে মায়াকে নিয়ে কানাঘুষা প্রতিনিয়ত চলে অন্যদের মাঝে। কি করে মায়া মহল নামের বাড়িটায় উড়ে এসে জুড়ে বসে গেল সম্পূর্ণ অজানা একটি সাধারণ মেয়ে? সে কি মায়াবিনী নাকি ছলনাময়ী? শাহের গরম কণ্ঠে তাদের জিজ্ঞেস করল। মাহবুব ভাইয়ের মৃত্যুর সাথে মায়ের কি সম্পর্ক? দুজন বলে উঠল, মাহবুব ভাই আমাদের কাছে বলছিল টুকটাক ওর কথা। কি বলেছিল? বলছে মায়ামহল বাড়ির মায়া মেয়েটিকে ভালোবাসি আমি, তাকে বিয়ে করব আমি। ওই বাড়ির কার আত্মীয় শুনলাম মেয়েটি। আমরা বলছি সে আপনাকে পছন্দ করে। মাহবুব ভাই বলছিল করে না। করতে কতক্ষণ, ম্যানেজ করে ফেলবো। বুঝলাম না, মাহবুবের মারা যাওয়ার সাথে মায়া কিভাবে জড়িত? রুক্ষ স্বরে জানতে চাইল জুবায়ের। তাদের সাথের একটি ছেলে বলল, জড়িত না, আমরা কেবল জানতে চাচ্ছি মাহবুব ভাইয়ের ব্যক্তিগত কিছু কি জানে টানে কি না। সে সামান্য কারণে ওনার মৃত্যু হলো। শাহের মায়ের দিকে তাকালো, কঠিন স্বরে জিজ্ঞেস করল, মায়া এদের বলা সত্যি? হ্যাঁ সত্যি। কতটুকু কি সব বলো এদের সামনে। মায়া আত্মবিশ্বাসী সুরে বলল, কিছুদিন ধরেই আমি কলেজ থেকে আসার সময় মাহবুব নামের উনি আমাকে বিরক্ত করত। আমি ওনাকে পছন্দ করতাম না, এটা বারবার বলেছি। তবুও জোর করে আমাকে দাঁড় করিয়ে নিত গলির ভেতরে। ভালোবাসি বলতো, হাত ধরার চেষ্টা করতো। শেষের দিন উনি জোর করে আমাকে ছুঁয়েছিল। তারপর বলল আঞ্জুমানারা। আমি ওনার হাত কামড়ে দিয়ে নিজেকে রক্ষা করেছি। শুনলে তো মায়ার কথা, এবার যেতে পারো তোমরা। রাগত কণ্ঠে বলল শাহের। তারা সবাই চলে গেল। আঞ্জুমানারা অন্যদের আদেশ দিল চলে যেতে। এরপর মায়াকে রুষ্ট কণ্ঠে বলল, তাহলে আমাদের জানাওনি কেন তুমি এসব? হিম্মত কি তোমার? একা একাই নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা। মায়া মিনমিনিয়ে বলল, আন্টি ভয়ে বলিনি। আমি একটা উটকো ঝামেলা আপনাদের লাইফে, এই ভেবে যদি আমাকে তাড়িয়ে দেন তাই। আঞ্জুমানারা মায়াকে বকাঝকা করে নিষ্কক্ষে চলে গেল। জুবায়ের জেদ করল মা ও ভাইয়ের উপর। কেন মায়াকে তারা আশ্রয় দিয়ে মন সাজাতে গেল? একটা যুবতী মেয়ে বাড়িতে থাকলে বহুমুখী ঝামেলা হতেই পারে। আজ এরকম, কাল আরেক রকম, কিছু না কিছু ঘটবেই। শাহের ক্ষোভে ফুসে উঠল। রক্তচক্ষু নিয়ে মনে মনে বলল, ভাগ্যিস মাহবুব ভাই মরে গেল, নয়তো মায়াকে টাচ করার অপরাধে আমি মেরে ফেলতাম তাকে। মায়ের দিকে চেয়ে গমগমিয়ে বলল শাহের। তুমি আমার রুমে আসো। শাহেদের পিছু পিছু মায়া গুড়িসুটি পায়ে হেঁটে চলে গেল। শাহের রুমের দরজা ভেতর থেকে বন্ধ না করে চাপিয়ে দিল। নরম আরাম কেদারায় পা তুলে আরাম করে বসল। মায়া নার্ভাস হয়ে গেল। সংকীর্ণ মনে বলল, ছোটবাবু দরজা খোলা থাকুক, যদি কারোর প্রয়োজন হয় আসার। তুমি কেন এটা বলেছো তা বুঝতে পেরেছি আমি। ঠিক যেই কারণে তুমি এই কথাটা বলেছো, যদি সেই কারণগুলো ঘটে তার সমাধান আমিই দেব। অধর জুড়ে চওড়া হাসি দিয়ে বলল শাহের। মায়া বোকা চোখের চাহনিতে ফেলফেলিয়ে চেয়ে রইল শাহেরের চোখের দিকে। শাহেরের কথাগুলো তার কাছে বড় দুর্বোধ্য ঠেকল। শাহের তার সামনের চেয়ারটিতে মায়াকে বসতে আদেশ দিল। মায়া আড়ষ্ট হয়ে ঠায় দাঁড়িয়ে রইল।
কানে শুনতে পাওনি তুমি? মায়া সাহেরের মুখোমুখি চেয়ারটায় গিয়ে দুই হাঁটু ঝুলিয়ে বসলো। যথাসম্ভব মাথা ঝুঁকিয়ে রাখলো মেঝের দিকে। এই তো সুবর্ণ সুযোগ নয়ন ভরে তোমাকে দেখার ভেবেই সাহের তৃতীয় নয়ন দিয়ে মায়ের আপাত মস্তক আবিষ্ট চিত্রে নিবিষ্ট হয়ে দেখতে লাগলো। কামুক দৃষ্টি দিয়ে মায়ের রূপলাবণ্য নিংড়ে নিচ্ছে বহুদিনের ক্ষুধার্ত বাঘের ন্যায়। এই কয় মাসে মহলের তাজা শাকসবজি, পুকুরের মাছ, পালা গরুর দুধ, পালা হাঁসের ডিম, পালা কবুতর, বাগানের ফলমূল, এমন সব নির্ভেজাল সব তাজা খাবারগুলো খেয়ে মায়া কিছুটা স্বাস্থ্যবতী হয়েছে। দেখতে যেমন লোভনীয় তেমনই অতি আকর্ষণীয়। তার যৌবন যেন উপচে পড়ছে ফুলে ফেপে ওঠা উত্তাল সমুদ্রের ঢেউয়ের ন্যায়। এই ঢেউয়ের প্রবল তেরে ফেসে যেতে চায় শাহের নামের যুবকটি, হতে চায় মায়ার গোপন প্রেমিক, পান করতে চায় মায়ার নিঠোল অঙ্গের আকণ্ঠ সুধা। শাহের গলা খাকারি দিয়ে মায়ার মনোযোগ আনলো নিজের দিকে। মায়া মাথা তুলে চাইল অন্যদিকে। কি বলি শোনো, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। এখন থেকে কেউ কিছু বললে বা তুমি সমস্যা মনে করলে নিঃসংকোচে আমাকে বলবে। লুকিয়ে বাঁচতে পারবে না, তা তো দেখলেই আছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই, পরে আছে। কাল তো অফ ডে, তুমি সকালের নাস্তা খেয়ে রেডি হয়ে নিও। তোমাকে একটা মোবাইল ও কিছু ড্রেস কিনে দেবো, আম্মা বললো তাই। আর সেই মোবাইল দিয়ে প্রথম তোমার মাকে ফোন দেবে এবং তোমার মাকে সেখান থেকে একেবারে বিদায় নিয়ে চলে আসতে বলবে। আমি চাই উনি তার মেয়ের কাছেই থাকুক। মায়া বিষম খেল, বিস্মিত চোখে পলক তুলে চাইল শাহের দিকে। দৃষ্টি নামাও মায়া, প্রবলেম আছে। মায়া ফিক করে হেসে ফেলল। এই মেয়ে, হাসলে কেন? মায়া দৃষ্টি সরিয়ে বলল, আমার আম্মাকে আসতে বলছেন যে, সেই আনন্দে। কলেজে উঠে চালাক হয়ে যাচ্ছ না? আচ্ছা, আমার আম্মা যে একবারে চলে আসবে, আন্টির অনুমতি লাগবে না ছোট বাবু? একদম না, আমার ইচ্ছাই আম্মার ইচ্ছা। গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলল শাহের। এবার যেতে পারো তুমি। মায়া চলে গেল মাকে কাছে পাবে বলে সুখ সুখ মনে। নিজে নিজে বলল, আমাকে তিনটে চিরকুট কে দিল তা আপনাকে জানাবো এবার ছোট বাবু। এদিকে সেই লোকটি থরথর করে কাঁপতে লাগলো। দেয়াল ধরে আস্তে আস্তে কোনোভাবে উঠে দাঁড়ালো। খাবড়ে গেল প্রচণ্ডভাবে। তোতলানো স্বরে গোপনে বলল, হে পরওয়ারদিগার, হে মাবুদ, তোমার লীলাখেলা সত্যি রহস্যময়। নইলে কিভাবে সম্ভব? কিভাবে যে মেয়েটির অস্তিত্বই নেই দুনিয়াতে, সে কিভাবে বেঁচে ফিরে? হ্যাঁ, কিভাবে এই মহলে ঢুকলো সে? নাকি আমার ভ্রম সবই? আমি দেখতে ভুল করছি, শুনতে ভুল করছি। আজকের এই দিন দেখার আগে আমার মরণ হলো না কেন? হ্যাঁ, গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা নিয়ে মাথা ডানে বামে ঝাঁকাতে ঝাঁকাতে সে চলে গেল বাগানের ভিতরের দিকে। আরও চিন্তা করতে লাগলো। মেয়েটির সাথে কথা না বলে আর উপায় নেই, তবে খুব সংগোপনে বলতে হবে। কায়রোস কি জানে হানিফ ও বাতিনের মৃত্যু সংবাদ? জানে কি মায়া মহলে মায়া নামের একটি কন্যার আগমনী বার্তা? পরের দিন সকালে নাস্তা সেরেই মার্কেটে মায়াকে নিয়ে গেল শাহের। ড্রাইভার বাদ দিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলো। মায়াকে পাশের সিটে বসিয়ে নিল। মায়ের পছন্দে মোবাইল, বেশ কিছু ড্রেস, হ্যান্ডব্যাগ, স্যান্ডেল, কসমেটিক্স, ঘড়ি, অর্নামেন্টস কিনে দিল। মায়া খুশিতে আত্মহারা। জীবনেই প্রথম একসঙ্গে এত বিপুল উপহার পেল সে। বাসায় ঢুকেই আঞ্জুমান আরার রুমে গেল। প্যাকেট থেকে সবকিছু বের করে আঞ্জুমান আরাকে দেখালো। আঞ্জুমান আরা খুশি খুশি ভাব নিয়ে সব দেখলো নেড়েচেড়ে। তবে মনে মনে বেশ অসন্তুষ্ট হলো ছেলের উপর। ধনির পুত্র হয়ে মহলের সামান্য এক আশ্রিতা মেয়ের জন্য তার এত দায়িত্ববোধ, কর্তব্যবোধ, মানবিকতা, আন্তরিকতা যেন ভালো ঠেকছে না। একেবারেই বেমানান হয়ে যাচ্ছে। হাস্যকর ভীষণ। বিকেলের অবসরে শাহের মায়ের মোবাইলে সিম কার্ড ভরে সব ওকে করে নিল। নিজের কাছে অতিরিক্ত সিম ছিল বলে কিনতে হয়নি। মায়াকে পাশে বসিয়ে মোবাইলে সব বুঝিয়ে দিল। নিজের বিকাশ থেকে রিসার্চ করে দিল। ওয়াইফাই কানেক্ট করিয়ে দিল। ইমো, হোয়াটসঅ্যাপ খুলে দিল। তার নাম্বার সেভ করে দিল। তারপর বলল, যাও, এবার তোমার মাকে ফোন দাও। আর প্রয়োজন মনে করলে আমাকে এনি টাইম ফোন দেবে। অবশ্যই ভালো করে বলবে তোমার মাকে যেন একেবারেই চলে আসে। মায়া চলে গেলে শাহের নিজের মাথার চুল খামচে দিয়ে ধরল। তার ঘাড়ের সমস্ত রগ দাপাদাপি শুরু করলো। দেয়ালের পিঠে হাত মুঠি করে সজোরে খুশি মেরে বসল। ব্যথা পেয়ে উহু করে উঠল। নিজে নিজে বলতে লাগলো, কি এক অসীম যন্ত্রণা হচ্ছে। ভাবছি আজ বলবো, কিন্তু পারলাম কই। আমার আবেগ পরাভূত হচ্ছে মহলের জমিদারি আর উঁচু নিচুর দাম্ভিকতায়। আর কত তীব্র দহন এইভাবে ধীরে ধীরে সে নিঃশেষ হয়ে যাবে। কখনোই কি মায়াকে বলা হবে না ভালোবাসি, অনুভবের সমস্ত ঐশ্বর্য দিয়ে? তোমাকে চাই সব ছেড়ে ছুড়ে, আমার হয়ে যাও ভেদাভেদের দূরত্ব খুঁচিয়ে।
হৃদয়ের অশান্ত ঝড় থামিয়ে দাও তোমার পবিত্র আলিঙ্গনে। মুখর করে তোলো আমার মন পাড়ের শান্ত পাখিটাকে। শাহের ধপাস করে উপর হয়ে বিছানার একপাশে পড়ে গেল। বিবেকের কাছে ধরাশায়ী খায়েল সে। পৃথিবীতে কাউকে কিছু বলতে চেয়েও বলতে না পারার যন্ত্রণার চেয়ে বড় কষ্ট আর কিছুতেই নেই। একটু একটু করে শাহেদের গোটা পৃথিবী দখল করে নিল অসাধারণ একটি মেয়ে, যাকে নিজের অজান্তেই সে উন্মাদের মতো ভালোবেসে ফেলল, যার অবাধ আধিপত্য তার সারা হৃদয় জুড়ে। কিন্তু সে তাকে তা বলতে পারছে না, নিজের ব্যক্তিত্বের কাছে মাথা নত হতে পারছে না। কি করবে, কি করা উচিত তার, এমন মনস্তাত্ত্বিক সংকটে শাহের ভুগছে অহনির্ষ। দিবানিশি পুড়ছে মায়ার মায়াবী অনলে। মায়ের সারামুখী হাসির উজ্জ্বল প্রভা ছড়িয়ে পড়ল এই ভেবে মাকে ফোন দিতে আর আন্টির ফোনের ভরসা করা লাগবে না। সে মহলের বাইরে গিয়ে একটি প্রকাণ্ড গাছের আড়ালে গিয়ে হেলান দিয়ে দাঁড়ালো। মা তফুরাকে ফোন দিল। আলুথালু হয়ে নাকি সুরে সব জানালো। তাকে আসার বিষয়টিও বলল শাহের কথা বলে, এবং প্রসঙ্গক্রমে বলল, জানো আম্মা, আমি যেই বাড়িতে থাকি তোমাকে তো আগেই বলছি, তারা একলাই থাকে এই বাড়িতে। বাড়িটির নাম মায়ামহল। বিশাল ধনী তারা। তুমি আসলেই নিজ চোখে দেখবে তোমার মেয়ের কি আরামদায়ক জীবনযাপন। তুই না বললেও আমি আইতাম রে মা। তোর মুখে এত প্রশংসা শুনি তাদের, এখন নিজ থেকেই তাদেরকে দেখার ইচ্ছা জাগছে মনে। মায়ের মুখে নিজের আশার কথা শুনে এক বাক্যে রাজি হয়ে গেল তফুরা। তার আনন্দ যেন আর ধরে না। মায়া আরো বলল তার মাকে, আরে আম্মা জানো, তোমাকে বলছি না এদের বাড়িতে দুজন কর্মচারী মারা গেল একই রকম অসুস্থতায়, সেম কারণে। এদের দুই বাড়ি পর আর একটা ছেলেও মারা গেল। কি অদ্ভুত না? সে আবার আমার পেছনে ঘুরতো। এখন এই তিনজনের মৃত্যু নিয়ে আমার মাথায় একটা বিষয় চরকির মতো ঘুরছে। তোর মাথায় তো কত কিছুই ঘুরে। আগে বলতো, তোর কোমরের তাবিজটা ঠিকঠাক আছে তো? আছে তো আম্মা। খবরদার, একদম খুলবি না কইলাম। মায়ের সাবধানী বাণী শুনে মায়া আরো সাবধানী হয়ে ওঠে। জামার উপর দিয়ে হাত বুলিয়ে তাবিজটি আছে কিনা চেক করে নেয়। একদিন মায়া কলেজে যাওয়ার সময় দেখতে পেল বাড়ির গেট দিয়ে দুজন ভিক্ষুক ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে, কিন্তু হারিস পালোয়ান কিছুতেই ঢুকতে দিচ্ছে না তাদের। মায়া এমন বিষয় আরো দুবার দেখেছিল, কিছু মনে করেনি, কিন্তু আজ তার খারাপ লাগছে। সে থমকে দাঁড়ালো, জিজ্ঞেস করলো হারিসকে, এদেরকে ভেতরে যেতে দিন, নইলে আপনি গিয়ে চাল এনে দিন। হারিস অধিকার সুলভ কণ্ঠে বলল, বেগম সাহেবার মানা। মায়া মনে মনে উপহাস করে বলল, কারি কারি ধন সম্পদ এদের, অথচ গরিবদের অনাহারীদের দেয় না কেন? এত কৃপণ বলেই মনে হয় কিছু জোটাতে পেরেছে। মায়া ভিক্ষুকদের দাঁড় করিয়ে নিল। নিজে ভেতরে গিয়ে কুমকুমকে বলে লুকিয়ে বেশ কিছু চাল নিল একটা পরিত্যক্ত কৌটায়। এনে দিয়ে ভিক্ষুক দুজনকে বিদায় করে দিল। তারা মায়াকে দোয়া করতে করতে দুর্বল পায়ে চলে যেতে লাগলো। হঠাৎ মায়ের এহেন কাণ্ডে হারিস রেগে গেল মায়ের উপরে। উদ্ধত আচরণ করল মায়ের সাথে। দুদিনের আশ্রিতা বলে তাচ্ছিল্য করতেও কার্পণ্য করল না। বেগম সাহেবাকে জানিয়ে তাকে বের করার ব্যবস্থা করবে বলে হুমকি দিল। মায়া নীরব থেকে কলেজে চলে গেল। ফিরে এসে দেখল আঞ্জুমান আরা অন্যদিনের মতোই স্বাভাবিক আচরণ করছে তার সাথে। মায়া স্বস্তির দম ছাড়ল। হারিস তার বিরুদ্ধে নালিশ করেনি বলে তার একদিন পরে হারিস অসুস্থ হলো। অল্প জ্বর, গা জ্বালা পোড়া, ব্যথা শুরু হলো তার। ডক্টর ডাকা হলো দ্রুত। ঔষধ দিল ডক্টর সেরে যাবে বলে। শাহের, জুবায়ের সবাই হারিসের তদারকি করছে সারাক্ষণ, এমনকি বেগম সাহেবা আঞ্জুমানাও। তবুও 3 দিন পরের রাতে নিজের বিছানায় ছটফট করতে করতে হারিস মারা গেল। মহলের সবাই নির্বাক হয়ে গেল। মহলে হচ্ছেটা কি সব? লোক পাঠিয়ে সেই ডক্টরকে ডাকা হলো। শাহের, জুবায়ের তাকে বলল, আপনাকে এখনই পুলিশে দেব। ভেজাল মেডিসিন দিয়ে নিরপরাধ মানুষকে মেরে ফেলেছেন। বাতেন ও হানিফকেও আপনি মেডিসিন দিয়েছেন। মাহবুবকেও মনে হয় একই মেডিসিন দিয়েছেন। ডক্টর ভরকে গেল, তবুও আত্মবিশ্বাসী সুরে বলল, আমার মেডিসিনে ভেজাল আছে, প্রমাণ হলে আমি নিজেই ফাঁসিতে ঝুলব। ওই খোদার নামে শপথ করে বলছি, ওদের মৃত্যু অন্য কারণে হচ্ছে। সেই রহস্য উদ্বোধন করুন পারলে। শাহের, জুবায়ের মেডিসিনগুলো পরীক্ষা করে আনলো ল্যাবে লোক পাঠিয়ে। জানা গেল মেডিসিন নির্ভেজাল, মেয়াদ উত্তীর্ণ নয়। ডক্টরকে সসম্মানে ছেড়ে দিল শাহের। হারিসের পরিবারকে খবর দেওয়া হলো। তারা এসে হারিসের লাশ নিয়ে গেল। হারিসের অধ্যায় শেষ হয়ে গেলেও তার রেশ হয়ে গেল। রুস্তম ও পরশ অসহায়ের মতো বসে রইল গেটের পাশে বড় চৌকিটার মাঝে। তারা দুজন হারিসের সঙ্গে কাটানো ভালো সময়গুলো মনে করতে লাগলো। দুঃখী দুঃখী কণ্ঠে পরশ ভেজা চোখ দুটো ঢোলে মুছে নিল কাদের গামছাটি দিয়ে।
তার আবেগ আপ্লুত মন দেখে রুস্তম বলে উঠল অনুযোগের স্বরে, মায়া নামের এই সিমড়িটা এটাই অলক্ষী কুপা সরলময়ী, এরা সবাইকে মায়েরা দেয়, কিন্তু কেমন জানি এই সিমড়ি বাইচে গেল। এই মনীষী আসার পর হতেই বাতেন হানি ভারী সরে গেল, মূল্য ওই বাড়ির মাহবুব। পরশ অবাক চোখে চেয়ে বলল, এতে তার কি হাত? আছে ভাই আছে, প্রত্যক্ষ হবে না থাকলেও পরোক্ষ হবে এই সিমড়ি হাতে আছে। আরেকটা বিষয় খেয়াল করছেন পরশ ভাই, কি? এই সিমড়ি আওয়ানের পর মহলে আরো কোনো গুপ্তচর ঢাকা প্রবেশ করতেছে না। খেয়াল করলাম। তবে তুমি এত নিশ্চিত হইয়া কেমনে সব বলতাছো রুস্তম? নিস্তেজ কণ্ঠে জানতে চাইল মায়া। মহলের সবচেয়ে পুরাতন ভিত্ত পরশ চাকলাদার। রুস্তমের দৃষ্টিতে অজানা আতঙ্কের গভীর চাপ, মুখ জুড়ে দুশ্চিন্তার গাঢ় প্রলেপ। সে নিজের গাল ভরা আধা পাকা দাড়িতে আঙ্গুল বুলিয়ে নিয়ে বলল,